Hi, this is Sneha De, and you are watching Care of Study Buddy. আমাদের কাছে বেশি সময় নেই, কালকে এক্সাম। আজকে আমি পেপার 3 করাচ্ছি, ইন্টারন্যাশনাল বিজনেসের চ্যাপ্টার 8টা আমি ভালো করে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যা নোটস দেওয়ার হবে দিয়ে দেবো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে, আর সাজেশনের কোয়েশ্চেন গুলো ভালো করে পড়ে যেও। চলো, ভালো করে বুঝবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, যাতে অ্যাটলিস্ট বানিয়ে লিখে আসতে পারো। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল মার্কেটে কি হয়, এটা একটা ফিনান্সিয়াল মার্কেট, এটা তো জানি, যেখানে কিনা মানি আর ফিনান্সিয়াল অ্যাসেটস এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, বিটুইন কাদের মধ্যে এক্সচেঞ্জ হয়, ডিফারেন্ট কান্ট্রিজ এর মধ্যে ফিনান্সিয়াল তোমার মানি আর ফিনান্সিয়াল অ্যাসেটস আর মানি এক্সচেঞ্জ হয়। ওকে, আচ্ছা, এটা গভর্নমেন্ট ব্যাংকস কে মাল্টিন্যাশনাল কোম্পানিকে ফান্ড রেজ করতে সাহায্য করে। এমএনসি রা যেহেতু এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি, তো বিভিন্ন দেশ থেকে ফান্ড রেজ করতে পারে, কারণ বিভিন্ন দেশের মধ্যে অ্যাড থাকে। আচ্ছা, আর কি হয়, এটা গ্লোবাল লেভেলে ইকোনমিক গ্রোথে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, international money market for short term funds and the international capital market for long term funds, ঠিক আছে। লং টার্ম ফান্ড দরকার হলে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট, আর শর্ট টার্ম ফান্ড দরকার হলে ইন্টারন্যাশনাল মানি মার্কেট। ওকে, তো ব্যাস এটুকুই এখান থেকে আমরা জানবো। যেহেতু পরীক্ষা সামনে, সামনে বলতে কি কালকেই, তো আমি সেই মতো পড়াচ্ছি, ঠিক আছে। মার্কেট অ্যাক্সেস মানে কি? মার্কেট অ্যাক্সেস মানে হলো মার্কেটে কতটা অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, মানে একটা দেশ অন্য দেশের গুডস বা সার্ভিস কিনতে বা তার উপর ইনভেস্ট করতে গেলে মানে অ্যাক্সেস পাচ্ছে কিনা, কতটা অ্যাক্সেস পাচ্ছে, এবিলিটিটা, ওই যে এবিলিটিটা, এটাই হচ্ছে মার্কেট অ্যাক্সেস। মার্কেট অ্যাক্সেস মিন্স দ্য এবিলিটি অফ আ কান্ট্রি অর আ কোম্পানি টু সেল গুডস এন্ড সার্ভিসেস ইন অ্যানাদার কান্ট্রি। অন্য দেশে সেল করার জন্য অ্যাবিলিটিটা যেটা, সেটাই হচ্ছে মার্কেট অ্যাক্সেস, ঠিক আছে। It is mainly used in international trade. Market access is differently, মানে ইন্টারন্যাশনাল ট্রেডে তো ইউজ করা হয়, আর এর কি ব্যারিয়ার্স বলতে কোনো ব্যারিয়ার্স থাকে না, বাট এটা কিন্তু ফ্রি ট্রেডস না, এটা ট্যারিফ, ডিউটিস, কোটাস এর সাথে ইনক্লুড থাকে, বাট এটা কিন্তু পুরো ফ্রি ট্রেড না, এটা হচ্ছে লিমিটেড ওপেনিং, ঠিক আছে, লিমিটেড অ্যাক্সেস পাবে, ঠিক আছে। আচ্ছা, মার্কেট অ্যাক্সেস একটা ইম্পর্টেন্ট স্টেপ ফর হোয়াট, ফর ইমপ্রুভিং ট্রেড রিলেশন বিটুইন কান্ট্রিজদের মধ্যে একটা ট্রেড রিলেশন ইমপ্রুভ করার জন্য এই মার্কেট অ্যাক্সেস দরকার হয়, ঠিক আছে। আইজিও হলো ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এবার এটা কি, দেখো, যখন অনেকগুলো কান্ট্রির বিভিন্ন বিভিন্ন কান্ট্রির বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন কান্ট্রির অর্গানাইজেশন গুলো মিলে একটা অর্গানাইজেশন বানালো, বিভিন্ন কান্ট্রির অর্গানাইজেশন মিলে একটা অর্গানাইজেশন বানালো ইন্টারন্যাশনাল প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে। মাল্টিপল কান্ট্রিজ মিলে একটা অর্গানাইজেশন বানালো ইন্টারন্যাশনাল প্রবলেম সলভ করার জন্য, তাই সেটা হচ্ছে আইজিও, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ঠিক আছে। যাতে অন্যান্য সব দেশের অর্গানাইজেশনের সব প্রবলেম, ইন্টারন্যাশনাল প্রবলেম গুলো সলভ করা যায়, কারণ একটা দেশের ল দিয়ে সব প্রবলেম সলভ করা সম্ভব না। আচ্ছা, মানে একটা দেশে বাবা একটা কোম্পানি খুলেছে, এবার সেই কোম্পানিটা বিভিন্ন বিভিন্ন দেশে বিজনেস করে, তো যে কোম্পানিটা আমাদের দেশে খুলেছে বিভিন্ন দেশে বিজনেস করছে, এবারে বিভিন্ন দেশে যেসব বিজনেস গুলো করছে সেগুলোর উপর যদি ওইসব দেশের লোকেরা বলে যে এটা কি ঠিক না, এটা ভুল, এটা আইনসম্মত নয়, অথচ আমার দেশে এটা আইনসম্মত, অন্য দেশে নয়, তখন আমি সেই কোম্পানিটায়, আমি আমি যে কোম্পানিটা ইনভেস্ট করেছি অন্য দেশে, সেই কোম্পানিটা তখন আমি কি করব, আমি তো প্রবলেমে পড়ে যাব। তার জন্য একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে। এটাই হচ্ছে আইজিও, আর এর মধ্যেই পড়ে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, গ্যাট, এইগুলো, ঠিক আছে। চলো, আর ডাব্লিউটিও অবশ্য পরে এসেছে এটা, ঠিক আছে। ইউরো মার্কেট দুটো অ্যাঙ্গেলে দেখা হয়, ফিনান্স আর কমার্স। ফিনান্স পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয়, তাহলে ইউরো কারেন্সি মার্কেট, যেখানে ব্যাংক ডিপোজিট নেয় আর লোন দেয়, ঠিক আছে, আর সেখানে লোনের ইন্টারেস্টও কম হয়, আর ডিপোজিট রাখলে ইন্টারেস্টও বেশি দেয়, ঠিক আছে। আর ফরেন কারেন্সি আউটসাইড দেয়ার হোম কান্ট্রি,
মানে ফরেন কারেন্সি গুলো তো ইউরো কারেন্সিতে যখন ইউরো ব্যাংকে আর কি জমা রাখছে, সেগুলো ইউরো কারেন্সি হিসেবে দেখা হবে, ঠিক আছে। আচ্ছা, উম আর কি বলেছে, ফর এক্সাম্পল ইউএস ডলার ডিপোজিটেড ইন ইউরোপিয়ান ব্যাংকস আর কল্ড ইউরো ডলার্স, এটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। ইউএস ডলার যদি ইউরোপিয়ান ব্যাংকে ডিপোজিট করা হয় তাহলে সেটাকে ইউরো ডলার্স বলা হবে, ঠিক আছে। ইউরো ব্যাংক হাই ইন্টারেস্ট দেয় আর ডিপোজিটের উপর, আর লো ইন্টারেস্ট দেয় লোনস এর উপর। আর ফিউয়ার গভর্নমেন্ট রেগুলেশনস আছে, বেশি রুলস রেগুলেশনও নেই, তার জন্য ট্রেডিং মানে তোমার সুবিধা হয়, লেন্ডার বরোয়ার সিস্টেম, নট কি বাই সেল সিস্টেম। কারণ ডিপোজিট রাখা যায়, লোন দেওয়া যেতে লেন্ডার বরোয়ার সিস্টেম। ওকে, তো এই কয়েকটা পয়েন্টস মনে রাখবে, ইউরো মার্কেটে এগুলো বানিয়েই লিখবে। ওকে, আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অর্গানাইজেশন। এর মধ্যে কটা দেশ আছে? এর মধ্যে দেশ আছে 189টা। 189টা দেশ, 189 কান্ট্রি নিয়ে এই মনিটারি ফান্ড আইএমএফ গঠিত। এর হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, আইএমএফ এস্টাবলিশ টু প্রমোট ইন্টারন্যাশনাল মনিটারি কোঅপারেশন। কিসের জন্য এস্টাবলিশ হয়েছে আইএমএফ? টু প্রমোট ইন্টারন্যাশনাল মনিটারি কোঅপারেশন, টু এনশিওর স্ট্যাবিলিটি ইন দ্য গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম। স্ট্যাবিলিটি এনশিওর করে, ঠিক আছে, স্ট্যাবিলিটি এনশিওর করে গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমে। আর কি হয়, স্টেবল, তোমার এক্সচেঞ্জ রেট স্টেবল রাখা যায়, এক্সচেঞ্জ রেট স্টেবল রাখা যায়, আর স্মুথ ইন্টারন্যাশনাল পেমেন্টস করা যায়, ঠিক আছে। এক্সচেঞ্জ রেট স্টেবল রাখা যায়, স্মুথ ইন্টারন্যাশনাল পেমেন্টস করা যায়। মেন অবজেক্টিভ কি? আইএমএফ এর মেন অবজেক্টিভ হলো টু প্রমোট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কোঅপারেশন, এনকারেজ ব্যালেন্স গ্রোথ অফ ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের ব্যালেন্স গ্রোথ এনকারেজ করে, আর এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি মেনটেন করে। ওই একই, এইগুলোই জাস্ট তোমার অবজেক্টিভেও এগুলোই লিখে দেবে, ঠিক আছে। আর কি করে, ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম হলে, বিওপি প্রবলেম হলে কান্ট্রিকে হেল্প করে, ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করে কান্ট্রিকে হেল্প করে, ঠিক আছে। আর কি হয়, অলসো ওয়ার্কস টু ডেভেলপ আ মাল্টিল্যাটারাল সিস্টেম অফ ইন্টারন্যাশনাল পেমেন্টস, ইন্টারন্যাশনাল পেমেন্টস ডেভেলপ করতে সাহায্য করে। এই যে কটা এই উপরের প্যারাতে, এখানেও নিচেও একটু গুছিয়ে লিখে দেওয়া, ব্যাস। অবজেক্টিভ দিলে এটাই করবে, আইএমএফ 4 নম্বর দিলে এইটুকু লিখে দিলেই চলবে। আর একটু বিস্তারিত পড়ে নি, ওকে, কারণ এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এরা আশা করছি ভালো করে শুনেছো। চলো, আইএমএফ কি করে? বোর্ড, অর্গানাইজেশন অফ দা আইএমএফ কনসিস্ট বোর্ড অফ গভর্নেন্স। আচ্ছা, এর মধ্যে বোর্ড অফ গভর্নেন্স থাকে, কি কি গভর্নমেন্ট কিভাবে হয়, ঠিক আছে, এখানে গভর্ন কিভাবে ফর্মড হয়। আচ্ছা, বোর্ড অফ গভর্নেন্স থাকে, এক্সিকিউটিভ বোর্ড থাকে, ম্যানেজিং ডাইরেক্টর থাকে, যা যা তোমরা জানো লিখে দেবে, ঠিক আছে। ইচ মেম্বার কান্ট্রি অ্যাপয়েন্টস ওয়ান গভর্নর, প্রত্যেকটা কান্ট্রি থেকে একটা গভর্নর যায়, আর একটা হচ্ছে তোমার আহ কি বলে ওটা, অ্যাসিস্ট্যান্ট গভর্নর যায়, ঠিক আছে, এখানে ওটা লেখা নেই মনে হয়। গভর্নর যায় একটা, আর একটা অ্যাসিস্ট্যান্ট গভর্নর যায়, আর ডে টু ডে অপারেশনের জন্য প্রত্যেকটা কান্ট্রি থেকে একজন করে থাকে, ডে টু ডে অপারেশনের জন্য মোট 24 জন মতো থাকে, ঠিক আছে। আর চিফ এক্সিকিউটিভ অফিসার থাকে, ঠিক আছে। আর কি হয়, এর মেন সোর্স কি? মেন সোর্স হচ্ছে, মানে আইএফএফ গঠন হয় কিভাবে, এটা টাকা পয়সা নিয়ে তো গঠন হয়, গঠন হয় কিভাবে? সোর্স অফ ফান্ডস ইজ কোটাস কন্ট্রিবিউটেড বাই মেম্বার কান্ট্রি। ওই যে যেই কান্ট্রি গুলো আইএমএফ এর সাথে যুক্ত আছে, সেই কান্ট্রি গুলোই আইএমএফ কে ফান্ড প্রোভাইড করে, কোটা প্রোভাইড করে। কোটা সবার নির্ধারিত করা থাকে, আর কোটা ডিপেন্ড করে কিসের ওপর? কোন কান্ট্রির কেমন ইকোনমিক স্ট্রাকচার, কেমন ওটা ভালোতে চলছে নাকি মন্দাতে চলছে, ওর ফিনান্সিয়াল গ্রোথটা, গ্রোথটা না সরি, ফিনান্সিয়াল অবস্থাটা কেমন, তার উপর ডিপেন্ড করে কোটা নির্ধারণ হয়। আর সেই অনুযায়ী কোম্পানিগুলো আইএমএফ কে টাকা দেয়, কোটা দেয়, কোটা হিসেবে, ঠিক আছে। নিজের কোটা পূরণ করে, এই করে করে আইএমএফ গঠিত হয়। আর এই আইএমএফ এ ভোটিং পাওয়ার, ক্যাপাসিটি বরোইং, ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, এগুলো প্রত্যেকটা কান্ট্রির থাকে। এই কান্ট্রির এগুলো সব নির্ধারিত হয়, ঠিক আছে, কোটা হিসেবেই, ঠিক আছে। তুমি যদি বেশি কোটা দাও তাহলে তোমার ভোটিং পাওয়ার বেশি, এরকম ভাবে। আচ্ছা, the IMF also use special drawing rights, ঠিক আছে। আর কি, মানে চাইলেই উঠিয়ে নিতে পারবে,
আচ্ছা, which are international reserve assets based on the basket of major currencies, অনেক মেজর কারেন্সি সব জমা হয়ে একটা বাস্কেট আর কি, ঠিক আছে, আর সেটা একটা রিজার্ভ অ্যাসেট হিসেবে থাকে, কারোর যখন দরকার পড়ে তখন দেয় আইএমএফ। আর আইএমএফ কি করে, একটা রেগুলার সার্ভেলেন্স কন্ডাক্ট করে, যেখানে সব মেম্বার কান্ট্রি গুলো থাকে, ইকোনমিক প্রবলেম পলিসিস গুলো সেখানে আলোচনা করা হয় আর্টিকেল 4 সলিউশন কনসালটেশনস এর মাধ্যমে। আচ্ছা, it also provides financial assistance and technical support, এটা একদম লিখবে, সব সময় লিখবে, financial assets আর technical support provide করে to contribute to help them overcome economic difficulties, ওই যে বললাম ইকোনমিক ডিফিকাল্টিস এলে ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয়, এইভাবে হেল্প করে, ঠিক আছে। টু অ্যাচিভ লং টার্ম স্টেবিলিটি, লং টার্মের জন্য যাতে কোনো কান্ট্রি, কোনো দেশ ফিনান্সিয়াল ভাবে স্টেবল থাকে, তার জন্য এরা একসাথে মিলে, সবাই মিলে কাজ করে, বুঝে গেল। ডাব্লিউটিও নাম থেকে বুঝতে পারছো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানেটা কি, ট্রেড অর্গানাইজেশন, যেটা কিনা ট্রেড সম্পর্কিত, ঠিক আছে। তাহলে এবারে এক এক করে পড়ি পয়েন্ট গুলো, ঠিক আছে। ডাব্লিউটিও একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ট্রেড রেগুলেট করে বিটুইন কান্ট্রিজ, দেশের মধ্যে ট্রেড রেগুলেট করে, ঠিক আছে, ট্রেডিং এ হেল্প করে, ঠিক আছে, ব্যবসাতে হেল্প করে, ঠিক আছে। It works to ensure the international trade flows smoothly, ইন্টারন্যাশনাল ট্রেড যাতে স্মুথলি ফ্লো করে সেটা ইনশিওর করে, সেটা নিশ্চিত করে। ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি যাতে ট্রেড করতে পারে সবাই, স্মুথলি, ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি যাতে বিভিন্ন দেশ ট্রেড করতে পারে সেটা ইনশিওর করে, ওকে। ডাব্লিউটিও স্টার্ট হয়েছিল 1 জানুয়ারি 1995 এ, ঠিক আছে, এটা কারোর মনে থাকবে না। আচ্ছা, মার্কারেস এগ্রিমেন্ট, আচ্ছা, এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে, এটা মনে থাকবে, এটা মনে রাখতে হবে, 1 নম্বর। আচ্ছা, তারপরে হচ্ছে 164টা মেম্বার কান্ট্রি আছে এই ডাব্লিউটিও তে, কটা মেম্বার কান্ট্রি আছে, 164টা মেম্বার কান্ট্রি আছে। আচ্ছা, 95% ওয়ার্ল্ড ট্রেড হয় একসাথে এই এর উপর বেস করে, ঠিক আছে, এই অ্যাকাউন্টে। আচ্ছা, decision in the WTO are usually taken by consensus. The highest decision making body is the ministerial conference which meets once every 2 years. 2 years এ একবার মিটিং হয়, এটা মনে রাখবে ব্যাস। আচ্ছা, তারপরে হচ্ছে WTO perform main important function, অনেক ইম্পর্টেন্ট কাজ করে, কি কাজ করে, ট্যারিফ, কোটা এগুলো রিমুভ করে, ট্রেড ব্যারিয়ার্স এগুলোকে রিমুভ করে, সেট রুলস, মানে এগুলো রিমুভ পুরোপুরি না করে না, বাট এগুলো রিডিউস করে, কি করে, রিডিউস করে, এই যে এই ব্যারিয়ার্স গুলো, বাধাগুলো, ট্যারিফ, কোটাস, রুলস, এই বাধাগুলোকে রিমুভ করে, ওকে। আচ্ছা, রিডিউস করে, সরি রিমুভ না, রিডিউস করে, কমিয়ে দেয়। আচ্ছা, যাতে ট্রেড করা সহজ হয়, গুডস আর সার্ভিস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটেল ট্রেড ডিসপুটস, এই কাজগুলো সে করে, ঠিক আছে। গুডস আর সার্ভিসের ট্রেড করার জন্য রুলস সেট করে। আচ্ছা, ট্রেড ডিসপুট সলভ করে। আচ্ছা, মেম্বার কান্ট্রিজদের মধ্যে, ঠিক আছে, অন্যদের না, তুমি আমার মেম্বার, আমি তোমার ডিসপুট সলভ করব, লাইক দ্যাট। আচ্ছা, it also reviews trade policies of member and provides support to developing countries, যারা ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপড না, ডেভেলপড মানে উন্নত, অলরেডি উন্নত, ডেভেলপিং কান্ট্রিজ যারা উইথ প্রভার্টি, মানে গরিবতা আছে একটু একটু, মানে বুঝতেই পারছো, আস্তে আস্তে ডেভেলপ করছে যেগুলো, সেই কান্ট্রি গুলোকে হেল্প করে, ঠিক আছে, সাপোর্ট করে, ঠিক আছে, ট্রেড পলিসি রিভিউ করে, ওকে। ওভারঅল WTO প্লেস আ কি রোল ইন প্রমোটিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল ট্রেড, কি প্রমোট করে WTO, জাস্ট এই লাইনটা একদম কিছু না মনে থাকলে মনে রাখবে যে বছরে 2 বছরে একবার মিটিং হয়। আচ্ছা, আর কি হয়, এর রোলস কি, ফ্রি ট্রেড প্রমোট করে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোট করে, ঠিক আছে, ট্রেডিং এ হেল্প করে, বিজনেস এ হেল্প করে। আচ্ছা, মেনটেন স্টেবিলিটি ইন গ্লোবাল ট্রেডিং সিস্টেম, স্টেবিলিটি মেনটেন করে, এটা কে করে, ডাব্লিউটিও করে। আবার আইএমএফ ও কিন্তু স্টেবিলিটি মেনটেন করে, কিছু কিছু পয়েন্টস না সবেতে কমন, সেই পয়েন্টস গুলোকে ধরবে, আর যে যেগুলোই আসুক না কেন সেই পয়েন্টস গুলোকে নিয়ে ব্যাখ্যা করে লিখবে, ওকে। নেক্সট, গ্যাটস বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস। আচ্ছা, এত বড়, মানে যাই হোক। আচ্ছা, এই নোটসটা তোমাদের দেখে বড় লাগতে পারে, বাট প্লিজ
একবার পড়ে দেখো, খুব ইজি, ঠিক আছে। শোনো, গেটস হচ্ছে একটা ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট। ডাব্লিউটিও, একটু আগে ডাব্লিউটিও পড়লাম, ডাব্লিউটিও এরই একটা এগ্রিমেন্ট, ঠিক আছে, ট্রেড রিলেটেড। এবার ডাব্লিউটিও তো ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড, ওই ইন্টারন্যাশনাল ট্রেড রেগুলেট করার জন্যই ইম্পর্টেন্ট এগ্রিমেন্টটা হচ্ছে, জেনারেল এগ্রিমেন্টটা হচ্ছে গ্যাট, ঠিক আছে, জেনারেল এগ্রিমেন্ট ইন ট্রেড, অন ট্রেড। আচ্ছা, যেমনটা নামেই আমরা বুঝতে পারছি। আর 1 জানুয়ারি 1995 এ গ্যাটসও স্টার্ট হয়েছে, আবার আইএমএফ ও স্টার্ট, সরি আইএমএফ বলছি, ডাব্লিউটিও স্টার্ট হয়েছে। এই এগ্রিমেন্টের দুটো পার্ট আছে, রুলস এন্ড রেগুলেশন ফর ট্রেড, আর হচ্ছে শিডিউল এন্ড কমিটমেন্টস ওয়্যার কান্ট্রিজ লিস্ট হুইচ সার্ভিস ফরেন সাপ্লায়ার্স ক্যান অ্যাক্সেস। মানে কান্ট্রি বলে দেয় যে ফরেন সাপ্লায়ার্সরা কোন কোন অ্যাক্সেস পাবে, সেই লিস্ট দিয়ে দেয় একটা, সেই লিস্টটা। আর একটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, আর মানে দুটো কি কি, একটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন আর একটা হচ্ছে শিডিউল অফ কমিটমেন্টস, এই দুটো পার্টস হয়, ঠিক আছে। আচ্ছা, আন্ডার গ্যাটস অল কান্ট্রিজ ফলো দ্য মোস্ট ফেভার্ড নেশনস, আমি এটা এত বড় মার্কসের দিয়েছি, তার মানে এটা নিশ্চয়ই আসার চান্স আছে, ঠিক আছে। আচ্ছা, আন্ডার গ্যাটস অল কান্ট্রিজ ফলো দ্য মোস্ট ফেভার্ড নেশনস, এমএফএন, মোস্ট ফেভার্ড নেশনস প্রিন্সিপাল, মানে কি সবাইকে সমান ট্রিটমেন্ট দিতে হবে, ফরেন কারেন্সি, ডোমেস্টিক কারেন্সি, মানে আমাদের দেশের বলে, দেশের ব্যবসা বলে আমি ভালো ট্রিটমেন্ট দেব, বিদেশের বলে খারাপ ট্রিটমেন্ট দেব, দ্যাটস নট ফেয়ার। সবাইকে সমান ট্রিটমেন্ট দিতে হবে, তাই মোস্ট ফেভার্ড নেশন। সব ফরেনকে তুমি যেটা অস্ট্রেলিয়া এলে তাকে ভালো ট্রিটমেন্ট দেবো, বাংলাদেশ এলে তাকে খারাপ ট্রিটমেন্ট দেবো, এমনটাও হবে না। যেই প্রত্যেকেই তো ফরেন কান্ট্রি না, তো সবাইকে সমান ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে। meaning any benefit given to one member must be given to all, এই যে যেটা বললাম, ন্যাশনাল ট্রিটমেন্ট এনশিওরস দ্যাট ফরেন সার্ভিস প্রোভাইডার্স আর ট্রিটেড দ্য সেম ওয়ে, আমি যেটা এক্সপ্লেন করলাম ওটাই বলে দিয়েছে। আচ্ছা, গেটস কভার অলমোস্ট অল ইন্টারন্যাশনাল সার্ভিস এক্সেপ্ট, অল ইন্টারন্যাশনাল সার্ভিস কভার করে গেটস, মানে যেহেতু ট্রেড রিলেটেড অল সার্ভিস কভার করে ইন্টারন্যাশনাল, এক্সেপ্ট, বাদ দিয়ে, কোনগুলো বাদ দিয়ে, গভর্নমেন্ট সার্ভিস বাদ দিয়ে আর এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস বাদ দিয়ে। ট্রেড ইন সার্ভিসেস ক্যান অকার ইন 4 ওয়েজ, ঠিক আছে। ইন্টারন্যাশনাল সার্ভিস বা ইন্টারন্যাশনাল ট্রেড 4 ভাবে দেখা দিতে পারে, কি কি, ফার্স্ট হতে পারে যে সার্ভিস এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যাচ্ছে, এক্সাম্পল মনে রাখবে, যেমন ইন্টারন্যাশনাল ফোন কল সার্ভিস এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে কনজিউমার ইউজিং সার্ভিসেস অ্যাব্রড, মানে ট্যুরিজম, ঠিক আছে, এক্সাম্পল মনে রাখবে, কনজিউমার সার্ভিসে ইউজ করছে অ্যাব্রডে, ওকে। আচ্ছা, কোম্পানি সেটিং আপ ব্রাঞ্চেস অর সাবসিডিয়ারিজ, যেমন হচ্ছে ব্যাংকিং, মানে একটা ব্যাংক অন্য দেশে একটা ব্রাঞ্চ খুলছে, সেটা। আর এক্সাম্পল কি, আর হচ্ছে ইন্ডিভিজুয়ালস ট্রাভেলিং টু প্রোভাইড সার্ভিস, ওই সালমান খান ওইখানে নাচ গানা করতে গেল, মানে ফরেনে নাচ গানা করতে গেল, ঠিক আছে। তো আমাদের দেশের লোক মানে ইন্ডিভিজুয়াল ট্রাভেল করছে, ট্রাভেল করে সার্ভিস প্রোভাইড করছে বিদেশে, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল ট্রাভেলিং টু প্রোভাইড সার্ভিসেস। এই এক্সাম্পল গুলো দেবে, এগুলোতেও নাম্বার আছে, ঠিক আছে। চলো, আর হচ্ছে liberalization of service under GATS helps countries by improving service quality, reducing cost, encouraging innovation. GATS কি কি করে, সার্ভিস কোয়ালিটি বাড়ায়, কস্ট রিডিউস করে, ইনোভেশন এনকারেজ করে, আর ফরেন ইনভেস্টমেন্ট কে অ্যাট্রাক্ট করে, যাতে ফরেনের লোকরা এসে আমাদের দেশে ইনভেস্ট করে, সেটাকে অ্যাট্রাক্ট করে, স্কিলস প্রোভাইড করে, টেকনোলজি প্রোভাইড করে লোকাল ওয়ার্কার্সদের। এগুলো তুমি কিন্তু ডাব্লিউটিও তেও একটু অ্যাড করে দিতে পারো যে ও এই কাজ করে, ওকে। নেক্সট, এবারে যেরকম আগের বারে এফডিআই দিয়ে দিয়েছিল 2022-এ, এবারে দিয়ে দিতে পারে তো ট্রিমস বা ট্রিপস। এবার সব তো মনে রাখা সম্ভব না, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে এই নামগুলো মনে রাখবে, আর নামগুলো থেকেই, যেহেতু একবার আমার কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছ আমার ভিডিও দেখে, নামগুলো জাস্ট মনে রাখবে আর তারপর নিজে বানিয়ে লিখবে নামগুলো থেকে। যেমন এখানে হচ্ছে ট্রিমস, মানে হচ্ছে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স, নাম থেকেই বুঝতে পারছি এটা ট্রেড রিলেটেড যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলোকে রিভিউ করে, সেগুলোকে মেজার করে, সেগুলোকে আর কি, সেগুলো নিয়েই কাটবার, ঠিক আছে। এবার এগুলোকে একটু পড়ে নি। TRIPS refer to rules and conditions imposed by a government on foreign exchange, on foreign investment, এই যে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, in a country
The main aim is to ensure that foreign investors are treated equally with domestic currency. এটা আমরা আগেও পড়েছি যে foreign investorরা যাতে equally treated হয়, domestic investorদের মতোই treated হয়। এর main features কি? No restriction on foreign capital or areas of investment, এর no restriction, ঠিক আছে? কারণ এটাই মেজার করে দিচ্ছে তো অলরেডি, তো ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার করছে, এবার ইনভেস্টমেন্ট রিলেটেড যা কিছু আছে সেগুলোকে যেহেতু রিভিউ করছে, মেজার করছে, তো সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন রাখে না, ঠিক আছে? সবাই ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এগুলো ফ্রিলি করতে পারে, ঠিক আছে? ফরেন ইনভেস্টার্স গেট ইকুয়াল রাইটস, লোকাল ইনভেস্টারদের মতোই যাতে ফরেন ইনভেস্টাররা ইকুয়াল রাইট পায়। দেখো একই পয়েন্টকে বারবার করে ঘেজিয়ে, permission to import raw materials and component is given freely, freely import করতে পারবে, ঠিক আছে? raw materials freely import করতে পারবে। আচ্ছা, foreign investor can freely repatriate profits, dividend, interest and royalties। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। no mandatory requirement to export products or use only local materials, শুধু যে লোকাল জিনিসই তোমায় কিনতে হবে এমন কোনো মানে নেই। তুমি যে এগুলো কি রিলেটেড, এগুলো তো সবই তোমার এই যে চ্যাপ্টারটা বলেছে সেটা সবই তোমার মার্কেট অ্যাক্সেস, তুমি কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রিতে কিভাবে গুড সেল করতে পারবে, সার্ভিস সেল করতে পারবে, নিতেও পারবে সার্ভিস বা গুডস, কিভাবে অবাধে ট্রেড করা যাবে, বাধা ছাড়া ট্রেড, ওটা নিয়েই তো পুরো চ্যাপ্টারটা। এবার সেইখানে বলেছে যে তুমি যে শুধু লোকাল জিনিসই ইউজ করতে হবে তার কোনো মানে নেই, তুমি চাইলে বাইরের প্রোডাক্টও ইউজ করতে পারো, এক্সপোর্ট প্রোডাক্টও ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, phased manufacturing programs may be introduced to gradually increase domestic contents. In short, PRIMS ensures that foreign investment is free, fair and মানে কোনো জাস্টিস থাকবে সবসময়, ঠিক আছে? ফেয়ারলি ট্রেড করা হবে, কোনো জালিয়াতি হবে না, জালিয়াতি কারবার ফ্রিলি করতে পারবে সবাই, আর নন ডিসক্রিমিনেটরি থাকবে, আর হেল্পিং কান্ট্রিজ অ্যাট্রাক্ট এফডিআই, ঠিক আছে? ফিক্সড তোমার ইনভেস্টমেন্টে যাতে হেল্প হয় তার জন্য, and promote industrial growth প্রমোট করবে। কিছু না পারলে না এই যে গ্রোথ এইসব দিয়ে বানিয়ে লিখবে, ঠিক আছে? যে এটা ইন্টারন্যাশনাল গ্রোথ আনছে, এই আসছে, এইভাবেই লিখে দেবে, ঠিক আছে? কান্ট্রিজ কে ডেভেলপ হতে হেল্প করছে, এগুলোই সব লিখে দেবে বানিয়ে। তারপরে হচ্ছে ট্রিপস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এই যে নাম থেকেই বোঝা যাচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেক্ট করে। এবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি কি হতে পারে? পেটেন্টস, কপিরাইট, ট্রেডমার্ক, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, ট্রেড সিক্রেটস, লেআউট ডিজাইনস, এগুলো সব প্রোটেক্ট করে, ঠিক আছে? আচ্ছা, আর IPR gives creator exclusive rights over their inventions or creations for a certain time, okay? বুঝলাম। Patents can be given for products and process including foods, medicine, chemicals and biological inventions. The duration of patents is 20 years. এখানে তো patents এর একটু বলে দিয়েছে। Countries can protect plant varieties and create their own system for it. In short, tips ensure that এই যে in short গুলো ভালো করে মনে রাখবে। Tip ensures that creators get legal protection for their innovation and inventions internationally আমি আমার ইনভেনশন আর ইনোভেশন যাতে প্রোটেক্ট করতে পারি, আমি যাতে মানে প্রোটেক্টেড ফিল করি, যাতে আমি একটা লোগো বানালাম আমার কোম্পানি, সেটা রাতারাতি চুরি হয়ে গেল, অন্য একজন অলরেডি পাবলিশ করে দিল তার বিজনেসে, ইউজ করে নিল, আমাকে আবার তো লোগো বানাতে হবে, দ্যাটস নট ফেয়ার। তো সেই ক্ষেত্রে লিগ্যাল প্রোটেকশন যাতে থাকে তার জন্য ট্রিপস এটা এনশিওর করে যে লিগ্যাল প্রোটেকশন যাতে থাকে, ওকে? জিআইটা কি? জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, নাম থেকে বোঝো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস মানেটা কি? মানে ইজ আ সাইন অর লেভেল, একটা সাইন বা লেভেল যেটা কিনা প্রোডাক্টসে ইউজ করা হয়, যে প্রোডাক্টটা কোনখান থেকে আসছে সেটা বোঝার জন্য, ঠিক আছে? সাইন অর লেভেল অর নামও হবে, ঠিক আছে? নেমটাও অ্যাড করে নেবে। ইউজড অন প্রোডাক্টস দ্যাট কাম ফ্রম হোয়ার, ফ্রম স্পেসিফিক প্লেস। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন দার্জিলিং টি আমরা নাম শুনলেই বুঝতে পারি দার্জিলিং থেকে এসছে। তারপরে বেনারসি শাড়ি আমরা নাম শুনলেই বুঝতে পারবো বারাণসী থেকে এসছে। আলফানসো ম্যাঙ্গো নাম শুনলেই বুঝতে পারবো রত্নাগিরি থেকে এসছে। তো সেই ক্ষেত্রে ওই একটা জায়গার মাটি, ট্রেডিশন, সেই জায়গার মেথড কিভাবে বানাচ্ছে, ট্রেডিশনাল মেথড, অরিজিনটা কি, অরিজিনটা
রিফ্লেক্ট করে তার প্রোডাক্টে, তাই না? তো তার কোয়ালিটি, কোনো প্রোডাক্টের কোয়ালিটি, ক্যারেক্টারিস্টিক, রেপুটেশন, এগুলো মেনলি হয় সেই জায়গাটা কোথা থেকে আসছে সেখানের জন্য ডিপেন্ড করে, সেই জায়গাটার উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে জিআই ইউজ হয়। তো জিআই ইউজ হয় বলতে কি, জিআই শো করে, জিআই এটাই দেখায় যে প্রোডাক্ট অফ অরিজিন। এক কথায় বলতে গেলে জিআই শোজ দ্য অরিজিন অফ প্রোডাক্ট, প্রোডাক্টটা কোথা থেকে এসেছে, এর স্পেশাল কোয়ালিটিটা কোথার সাথে লিংক, কোন প্লেসের সাথে লিংক, বুঝে গেল? চলো, ডাম্পিং। ডাম্পিং মানে কি? ডাম্পিং হলো এমন একটা সিচুয়েশন যেখানে ভাবো তুমি বিদেশে কোনো জিনিস বিক্রি করছো, তাহলে বিদেশ তোমার জিনিস কিনছে মানে ইম্পোর্ট করছে, আর তুমি বিদেশে বিক্রি করছো মানে এক্সপোর্ট করছো। কিন্তু তুমি তোমার দেশে 10 টাকায় বিক্রি করছো আর বিদেশে 9 টাকায় বিক্রি করছো। কেন? কারণ বিদেশের ডিমান্ড বেশি, তাই জন্য ডিমান্ড খুব ইলাস্টিক, তাই জন্য যখন এক্সপোর্ট দেশের তুলনায় ইম্পোর্ট দেশে বেশি দামে বিক্রি হয়, বিদেশ তো তোমার জিনিসটা কিনলো, তাহলে বিদেশ ইম্পোর্ট করলো, তাহলে যখন এক্সপোর্ট দেশের তুলনায় ইম্পোর্ট দেশে বেশি দামে বিক্রি হয়, সেই সিচুয়েশনটাই হচ্ছে ডাম্পিং। বোঝা গেল? আচ্ছা, ইজি। আর এটা কিসে এফেক্ট করে? এটা এফেক্ট ফেয়ার ট্রেড, ফেয়ার ট্রেডে এফেক্ট করে। অ্যান্টি ডাম্পিং অ্যাকশনস আর ইউজড টু ইনশিওর আ লেভেল প্লেইং ফিল্ড ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ইন শর্ট এই লাইনটা লিখবে। আর হচ্ছে তোমার থ্রি টাইপস অফ ডাম্পিং হয়। পারসিস্টেন্ট ডাম্পিং হয় যখন গুডস কন্টিনিউয়াসলি লোয়ার প্রাইসে সোল্ড হতেই থাকে ফরেন মার্কেটে, এটা হচ্ছে পারসিস্টেন্ট ডাম্পিং, কন্টিনিউয়াসলি সোল্ড হচ্ছে। প্রেডেটরি ডাম্পিং হয় যখন এলিমিনেট কম্পিটিশন বাই সেলিং গুডস অ্যাট ভেরি লো প্রাইস। কম্পিটিশন ছিল কোনো, একটু দাম কমিয়ে দিলে, তাহলে কম্পিটিশনে তুমি এগিয়ে গেলে, কারণ তুমি যেই দাম কমালে লোকে তোমার জিনিসটাই কিনছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে তোমার যে কম্পিটিটর ছিল সে লোটা কম্বল গুটিয়ে পালালো। তো সেই ক্ষেত্রে পিরিয়ডারি ডাম্পিং, একজন কম্পিটিটরকে এলিমিনেট করে দেওয়া। ওকে, আচ্ছা। once competitors are driven out, price are increased। যেই কম্পিটিটর আউট হয়ে গেল, প্রাইস তুমি আবার বাড়িয়ে দিলে, কি বদমাস। আচ্ছা, বাট এটাই হচ্ছে predatory dumping। sporadic dumping কখন হয়? যখন surplus goods are sold temporarily in foreign markets at low price। তোমার দেশে অনেক বেশি জিনিস হয়ে গেছে, সারপ্লাস হয়ে গেছে, গুডস সারপ্লাস হয়ে গেছে মানে অনেক বেশি গুডস হয়ে গেছে, এবার পচে যাবে রাখলে, মানে বিদেশে পাঠাতে পাঠাতেও পচে যাবে, সেটা আলাদা কথা। যেগুলো আর কি লাগবে না, এই দেশের কেউ কিনবে না মনে হচ্ছে, বাট ওই দেশের চাহিদা এখনো আছে, সেই ক্ষেত্রে তুমি বিদেশে কম দামে বিক্রি করে দিলে, ছেড়ে দিলে মালগুলো, তোমার একটু প্রফিট হয়েই গেল। সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় স্পোরাডিক ডাম্পিং। ওকে, ওয়ার্ল্ড ব্যাংক একবার এসে গেছে 2023-এ, এর আগের বারে, কিন্তু তবুও আসার চান্স খুব একটা নেই, তবুও আমরা একটু কনসেপ্ট দিয়ে রাখবো। দেখো শর্টে বলছি, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্টার্ট হয়, রিকনস্ট্রাক্ট হয় বাই ইউরোপ অ্যান্ড জাপান, এই দুটো কান্ট্রি মিলে রিস্ট্রাক্ট করে, তারপরে তো আরো যাই হোক যোগ হয়। এবারে ওয়ার্ল্ড ব্যাংকের কাজটা কি? ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা কিনা লোন প্রোভাইড করে মিডল ইনকাম আর ক্রেডিট ওয়ার্থি পোর কান্ট্রিদের লোন প্রোভাইড করে, মিডল ইনকাম কান্ট্রিদের লোন প্রোভাইড করে। এছাড়াও সিচুয়েশন যখন খুব ক্রিটিক্যাল হয়, লাইক ডিজিজের সময়, যখন কোভিড ছড়িয়েছিল, এই সমস্ত সময় যখন ফিনান্সিয়াল আর কি প্রবলেম দেখা যায়, সেই ক্ষেত্রে লোন প্রোভাইড করে, প্লাস দেয়, তোমার সাপোর্ট দেয়। আর এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার, ফিনান্সিয়াল সিস্টেম, এগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করে, এগুলোই হচ্ছে ওর মেন অবজেক্টিভ, ঠিক আছে? আর ডেভেলপ করার চেষ্টা করে সমস্ত কান্ট্রিকে, ঠিক আছে? ইকোনমিক গ্রোথ আনতে চেষ্টা করে, আর প্রভার্টি রিডিউস করতে চেষ্টা করে। প্রভার্টি মানে গরিব দেশগুলোকে, একটুখানি গরিব দেশ আর বড়লোক দেশ, রিচ কান্ট্রি আর পোর কান্ট্রি, তাদের মধ্যে যে ব্যবধানটা, তাদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা রিডিউস করার চেষ্টা করে। ওকে, আর এই পেজেও একটুখানি দিয়ে দিয়েছি, জাস্ট একবার রিড করে চলে যেও যে ওই গভর্নরদের মধ্যে 2 বছরে একবার মিটিং হয়, এই সমস্ত কিছু আছে, একটু জাস্ট রিড করে চলে যাবে, ঠিক আছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে একটা রিজনাল ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? এটা কি করে? এটা ইকোনমিক গ্রোথ কর্পোরেশনে হেল্প করে। আচ্ছা, এটার হেডকোয়ার্টার্স হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলাতে, যেটাই কিনা 67 মেম্বার কান্ট্রিজ আছে, ঠিক আছে? 67টা কান্ট্রি
যোগ আছে এই এডিবি তে। আচ্ছা, এটার কাজ কি? লোনস প্রোভাইড করে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয়, অ্যাডভাইজারি সার্ভিস দেয়, ঠিক আছে? কিসের জন্য? টু ডেভেলপিং কান্ট্রিজ, রিডিউস প্রভার্টি রিডিউস করার জন্য, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রমোট করার জন্য। এগুলো হচ্ছে স্ট্রেথেন, ঠিক আছে এর কাজ। আচ্ছা, এটা খুব বেশি আসার চান্স নেই, যদি আসে তাহলে কম মার্কসেরই আসবে, তো এইটুকু কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে, এটাই লিখতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, যা আসবে লিখতে পারবে এবারে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আর পড়ে যাবে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লিউটিও, ডাব্লিউটিওটা পড়ে যাবে, আইএমএফ পড়ে যাবে, গ্যাট পড়ে যাবে, ওয়ার্ল্ড ব্যাংকটা আগের বারে এসেছে, অতটা ইম্পর্টেন্ট না, তাও একবার রিড করে যাবে। আর তোমার ট্রিম টিপ এগুলো তো আমি অল্প করে বলে দিয়েছি, আসলে লিখতে পারবে, বাট অতটা ইম্পর্টেন্ট নয়। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লিউটিও, আইএমএফ আর ওয়ার্ল্ড মানে মার্কেট অ্যাক্সেস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল মার্কেটের ফলে অ্যাডভান্টেজ কি হয়, ডিসঅ্যাডভান্টেজ, এরকম কিছু বানিয়ে কোয়েশ্চেন আসলে আসতে পারে, কিন্তু তখন তোমাদের বানিয়েই অ্যান্সার লিখে নিতে হবে, ঠিক আছে? ব্যাস এটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ। কমেন্টে জানাও কেমন লেগেছে, আর সময় হলে একবার কমেন্ট করে দিয়ে যাবে, লাইক করে দেবে, সবাইকে শেয়ার করে দেবে, ঠিক আছে? টাটা।